আজ আমরা দ্বাদশ শ্রেণীর যে পিওয়াইকিউ গুলো আছে, যে যেসব প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যে আমাদের এই দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যেগুলো পড়েছে আগে, তো সেগুলো আজকে আমরা কুইক রিভিশন দেব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে যে পরাগরেণুর একটা বহিস্তর, আসলে পরাগরেণুর একটা বহিস্তর বহিস্তর বা কি বলছে এক্সাইন গঠনকারী কঠিন রাসায়নিকটার নাম কি? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে পোরোপোলেনিন। আজকে আমরা কিছু এক্সপ্লানেশন দেব না, শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো আর দেখে নেবে যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে। ডিম্বকের ভ্রূণপোষকটি হলো ভ্রূণপোষক বা নিউসেলাস, তাহলে সেটা কি? ভ্রূণপোষকটা অবশ্যই হবে ডিপ্লয়েড। গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস গঠিত হয় কি নিয়ে? তাহলে কি কি হবে? ডিম্বাণু, সহকারী কোষ নিয়ে। তাহলে ডিম্বাণু আর সহকারী কোষ নিয়ে, যেটাকে সাইনার্জিস বলে। পরবর্তী প্রশ্ন, জেনোগ্যামি কি? জেনোগ্যামি কি বলবো? যে একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ, একটা ইতর পরাগযোগের একটা প্রকার। একই গাছের দুটি ভিন্ন ফুলে ঘটা পরাগযোগকে কি বলবো? গেইটোনোগ্যামি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসাবে বিবেচিত হয়? তাহলে এই প্রক্রিয়ায় কি বলছে? প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, স্বপরাগযোগে থাকে। এই প্রক্রিয়া কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, স্বপরাগযোগ অবশ্যই করতে হয় না। আর এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সবগুলোই সঠিক, তাহলে উক্ত সবকটি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের সুবিধা? নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি। হ্যাঁ, এটা তো হয়। যা মাতৃ উদ্ভিদের তুলনায় অধিক জীবন শক্তি, এটা জীবনী শক্তি ও অভিযোজন ক্ষমতাযুক্ত হয়। এটা তো হয়। অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অবশ্যই। আর বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি, তাহলে কি হবে? সবকটি ঠিক। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় বলেছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ফুল বড়, উজ্জ্বল বর্ণযুক্ত এবং গন্ধযুক্ত হয়, তাহলে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, গন্ধযুক্ত এটাও বৈশিষ্ট্য নয়। উজ্জ্বল বর্ণের হয় বায়ুপরাগী ফুল, এটাও নয়। আর ফুলগুলো বড় হয় বায়ুপরাগী, তাও নয়। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ। যেমন বলছে হালকা, হ্যাঁ হয়। ক্ষুদ্র মসৃণ হয়, শুষ্ক প্রকৃতির হয়। গর্ভমুণ্ড রোমশ হয়, আঠালো হয়, সেটাও ঠিক। বায়ুর মধ্যে পরাগযোগ হয়, এটাও ঠিক। তাহলে উত্তর কি হবে? কোনটি নয় বলেছে, তাহলে উত্তর হবে অপশন এ। প্রদত্ত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য? তাহলে পতঙ্গ পরাগী মকরন্দ উপস্থিত, ফুলগুলো বড়, উজ্জ্বল বর্ণযুক্ত, গন্ধ আকর্ষণীয়, পরাগরেণু কণ্টকযুক্ত, আঠালো আর ভারী, সবকটি। তাহলে এখানে উত্তর হবে সবকটি। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে কি হয়? একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপরটি কোনো একটি সহকারী কোষের সাথে মিলিত হয়। না, সহকারী কোষের সাথে মিলিত হয় না। কার সাথে মিলিত হয়? নির্ণিত নিউক্লিয়াসের সাথে। তাহলে পরের অপশনটাই, ডিম্বাণুর সঙ্গে একটি আর একটা। তাহলে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের সময় পরাগনালী ডিম্বকমূলের মধ্য দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করলে তাকে কি বলে? তাহলে কোন দিকে প্রবেশ করছে? ডিম্বক মূলের মধ্য দিয়ে। তাহলে ডিম্বক মূলের মধ্য দিয়ে ভ্রূণস্থলিতে যাচ্ছে। তাহলে ডিম্বক মূল বলতে এটা কি বলবো? চ্যালাজোগ্যামি। উত্তর কি হবে? চ্যালাজোগ্যামি। ডিম্বকের ডিম্বক রন্ধ্র দিয়ে গেলে তাহলে তাকে কি বলবো? পোরোগ্যামি। তারপর হচ্ছে কি, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 38, মানে 2n = হচ্ছে 38, তাহলে n হবে 19। শস্য মানে 3n, মানে কত হবে? 57। উত্তর কি হবে? অপশন সি, 57। কোন গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের সংখ্যা 24 হলে, তাহলে রেণু মাতৃকোষ যদি 24 হয়, আবারও তাই 2n = 24, তাহলে n সমান কত? 12। তাহলে শস্য কোষ 12 3 কত? 36। মিওসিস ব্যতি রেখে রেণুধর থেকে সরাসরি লিঙ্গধর হয়ে যাচ্ছে, তাহলে তাকে কি বলবো? অ্যাপোস্পোরি। স্পোর তৈরি হচ্ছে না, তাহলে তাকে কি বলবো? অ্যাপোস্পোরি, মানে উইদাউট স্পোর উৎপাদন। যে পদ্ধতিতে একটি বীজে একাধিক ভ্রূণ গঠিত হয়, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো বহু ভ্রূণতা বা পলি এমব্রায়নি।
পলিএমব্রায়োনিক। তাহলে এটা তার ক্ষেত্রে আমরা মনে রাখবো লেবু, পেঁয়াজ, ব্যক্তবীজী উদ্ভিদ। তারপরে বহুগুণতা দেখা যায়, কি হবে? বহুগুণতা লেবু জাতীয় ফলে। গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে অনিষিক্ত ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন হওয়ার পদ্ধতিকে অনিষিক্ত ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই বীজহীন পার্থেনো কার্পি ফল উৎপাদন বলতে, তাহলে কি বলবো? পার্থেনো কার্পি। প্রদত্ত কোনটি বীজ গঠনের তাৎপর্য? বংশ বিস্তার ও প্রকরণে সহায়ক অবশ্যই, উদ্ভিদ বিস্তার, খাদ্য সঞ্চিত রাখে, তাহলে কি হবে? অপশন ডি সবকটি। যে সকল ফুলের ডিম্বাশয় অন্যান্য অনুষঙ্গিক অঙ্গ, ডিম্বাশয় ছাড়া অন্যান্য অনুষঙ্গিক অঙ্গ যদি ফলে পরিণত হয় তখন তাকে কি বলবো? তাকে বলবো অপ্রকৃত ফল। যেমন আপেল, তারপর চালতা, আর কি মনে রাখবো? স্ট্রবেরি। তাহলে এগুলো সব কি? এগুলো সব অপ্রকৃত ফল। তারপরে কি বলছে? যে সকল ফল শুধুমাত্র ফুলের ডিম্বাশয় থেকে উৎপত্তি লাভ করে, এবং তাহলে কি হবে? সেটা প্রকৃত ফল। প্রকৃত ফল। তারপর নিষেক পদ্ধতি ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে রেণুধর বা লিঙ্গধর কোষ থেকে উৎপন্ন বীজকে, তাহলে নিষেক ছাড়া রেণুধর থেকে আগেই করলাম কি? এটা হবে বীজ, উৎপন্ন বীজ। উৎপন্ন বীজকে কি বলবো? অ্যাপোমিক্টিক বীজ। কি দেখেছিলাম? অ্যাপোস্পোরি। তাহলে এই বীজটাকে কি বলবো? অ্যাপোমিক্টিক বীজ। তারপরে ঘটনাটাকে বলবো অ্যাপোস্পোরি। ভ্রূণস্থলীর ডিম্বক রন্ধ্রের দিকে থাকা ডিম্বাণুর পাশে নিউক্লিয়াস দুটিকে কি বলে? ডিম্বাণুর পাশে সাইনার্জিস বা সহকারী কোষ। তারপর উদ্ভিদের কোন অংশে নিষেক ঘটে? তাহলে উদ্ভিদের নিষেক ঘটবে কোথায়? নিষেক ঘটে ভ্রূণস্থলীতে। নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে পরিণত হয়? তাহলে নির্ণীত নিউক্লিয়াস কি হবে? শস্য। ওটা প্রথম গঠন করবে প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, আর যেটাই পরবর্তীকালে শস্য গঠন করবে। বীজের বিস্তারণে প্রয়োজনীয়তা সম্পর্কিত সঠিক বক্তব্য। জনিত্রী উদ্ভিদের নিচে অপত্য উদ্ভিদ জন্মাতে বৃদ্ধি ব্যাহত হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক। জনিত্রী উদ্ভিদের নিচে যদি অপত্য জন্মায় তাহলে সেটা বৃদ্ধি ব্যাহত হবে, ঠিকঠাক আলো পাবে না। ভিন্ন স্থানে মাটিতে খনিজ লবণের ঘাটতি ঘটে না। হ্যাঁ সেটাও ঠিক। জলজ উদ্ভিদের বীজ স্থলভূমিতে বিস্তার লাভ করে, তাহলে কি হবে? একই স্থানে অনেক উদ্ভিদের উপস্থিতি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে অবদমিত করে। হ্যাঁ ঠিক। তাহলে এখানে কি হবে? উত্তর সবকটি সঠিক। পরের প্রশ্ন, মানুষের জনন। এখানে কি বলছে? যে শুক্রাশয় শুক্রাণু নালিকা বা এটাকে কি বলে? সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল। এটা কি বলছে? নালিকার অভ্যন্তরে ভিত্তিপদ্মা বা নালিকার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত দীর্ঘ পিরামিড আকৃতির যে সেলটা তাকে কি বলে? সার্টোলিক কোষ, যেটা শুক্রাণুকে পুষ্টি দেয়। সার্টোলিক কোষের কাজ পরিণত শুক্রাণু উৎপাদন। সার্টোলিক কোষ থেকে পুষ্টি লাভের পর নালিকার কি বলবো? স্পার্মিয়েশন। যে প্রক্রিয়া স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হয়, এটাকে কি বলবো? স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটেলিওসিস। তারপরে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন। 40 থেকে 50 বছর বয়সে রজস্রাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, কি বলে? একে বলে মেনোপজ। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়? শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন ঘটিয়ে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হওয়া। অ্যাক্রোজোম বিক্রিয়ার ধাপ।
সিকোয়েন্স বলেছে, পেরিভাইটাইনাল স্তরে শুক্রাণু মস্তকের প্রবেশ, প্রবেশ করা। তাহলে শুক্রাণুর আক্রমণিত হায়ার ইউনিটের উৎসেচক দ্বারা কর্নোরেডিয়াস স্তরে বিনষ্টকরণ। হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর হবে। তাহলে প্রথমে হবে 2। তারপর বলছে শুক্রাণু, হ্যাঁ 3 নম্বর শুক্রাণু জোনা পেলুসিডা স্তরে আসবে। 4 নম্বর গৌণ সাইটোপ্লাজমে প্রবেশ করে, জোনা পেলুসিডা স্তরের বিদীর্ণকরণ। হ্যাঁ, তাহলে জোনা পেলুসিডা স্তরে আসলে জোনা পেলুসিডা স্তরের বিদীর্ণকরণ হবে। তারপরে পেরিভাইটাইনাল স্তরে প্রবেশ করবে 1। তারপরে কি বাকি থাকলো? তারপরে বাকি থাকলো সাইটোপ্লাজমে প্রবেশ 4। তাহলে কি দাঁড়াবে? 2 3 5 1 4। 1 2 2 3 5 1 4। পরবর্তী প্রশ্ন, সন্তান প্রসবকালে জরায়ু সংকোচনে সাহায্য করে অক্সিটোসিন। ভ্রূণ কোন দশায় জরায়ু ব্যাপ্তি রোপিত হয়? ব্লাস্টুলা। প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি? ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় আইজিজি কে। সব থেকে ছোট, তাই প্লাসেন্টা ভেদ করতে পারে। গর্ভাবস্থায় ভ্রূণ ও মাতৃদের মধ্যে সংযোগ রক্ষাকারী ভ্রূণকলা ও মাতৃকোষের সমন্বয়ে গঠিত অস্থায়ী গঠনকে কি বলবো? অমরা বা প্লাসেন্টা। এখান থেকে খরিত হয় এইচসিজি, এইচপিএল, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। সন্তান প্রসবের পর মায়ের স্তনগ্রন্থি থেকে 2 থেকে 3 দিন ধরে যে গাঢ় আঠালো হলুদ রঙের অ্যান্টিবডি তাকে কি বলে? কোলোস্ট্রাম। আর এখানে থাকে আইজিএ। এখানে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ। কোন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়? তাহলে দুগ্ধ উৎপাদন হচ্ছে প্রোল্যাকটিন, আর দুগ্ধক্ষরণ হচ্ছে অক্সিটোসিন। মাতৃদুগ্ধে উপস্থিত, এখনই বললাম, তাহলে কি হবে? আইজিএ, কোলোস্ট্রামে যেটা থাকে আইজিএ। ইমিউনোগ্লোবিউলিন এ। প্রোস্টেট গ্রন্থির কাজ শুক্রাণুর সচলতা ও স্থায়িত্ব বৃদ্ধি করা। তারপর ক্রিপ্টোকিটিজম, তাহলে এখানে কি দেখা যাবে? 1টি বা 2টি শুক্রাশয় কোনোটি স্কোটাম থলিতে নেমে আসতে পারে না। বেশ। বার্থলিন গ্রন্থি, এটা কোথায়? স্ত্রী জনন গ্রন্থিতে থাকবে, ভেস্টিবিউলের পাশে থাকবে, যে যোনি ছিদ্রের 2 পাশে থাকবে। ফ্যালোপিয়ান নালীর কাজ, তাহলে ফ্যালোপিয়ান নালীর কাজ কি হবে? ডিম্বাণু পরিবহন করা। শুক্রাশয় থেকে খরিত প্রধান হরমোনটির নাম কি? টেস্টোস্টেরন। স্পারমাটোজেনেসিস, তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলবো? শুক্রাশয়ে ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ থেকে পরিণত হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন পদ্ধতি, তাকে বলবো স্পারমাটোজেনেসিস। দেহে ডিম্বাশয়ের ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? উজেনেসিস। বানানটা একটু ভুল লেখা আছে। উজেনেসিস, তাহলে উজেনেসিস। তাহলে উজেনেসিসে কি হবে? যে ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি। ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হয়? ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হবে? এন্ডোমেট্রিয়াম। এইচসিজি খরিত হয় কোথা থেকে? প্লাসেন্টা থেকে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। শুক্রাণুর অ্যাক্রোজোম হলো পরিবর্তিত কি? গলজি বডি। অ্যাক্রোজোম হচ্ছে গলজি বডি। অ্যাক্রোজোমের কাজ কি? অ্যাক্রোজোমের কাজ হচ্ছে নিষেককালে শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে, কারণ এখানে উৎসেচক থাকে। মরুলা কোষপুঞ্জ 32 থেকে 64টা হয়ে যেটা গঠন করে তাকে কি বলে? ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটাই কিন্তু এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়। ভ্রূণের রোপণের পর ব্লাস্টোসিস দশার কোষগুলি 3টে প্রাথমিক জামস্তরযুক্ত যে দশা গঠন করে তাকে বলবো গ্যাস্ট্রুলা। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম সৃষ্টি করে। জনন হয়ে গেলে এবার জননগত স্বাস্থ্য। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি হবে? নিজেরিয়া গনোরি। গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার জন্য। সিফিলিস, তাহলে ট্রিপোনিমা কি হবে? প্যালিডাম। এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এইডস এর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান কি হবে? প্রোজেস্টেরন। প্রদত্ত কোনগুলি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? কি হবে? আইইউসিডি। আচ্ছা, আইইউসিডি তো মেডিকেটেডও হয়, তাহলে কি হবে এখানে? এখানে উত্তর হবে কিন্তু ডায়াফ্রাম। এখানে উত্তর হবে ডায়াফ্রাম। আইইউসিডি কিন্তু আগেও আলোচনা করেছি, মেডিকেটেড নন মেডিকেটেডও হয়। বেশ। প্রদত্ত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? তাহলে রাসায়নিক কোনটা হবে? আইইউডি।
আইইউডি যেমন LNG-20 আর প্রোজেস্ট্রাট। তারপরে স্তম্ভ মেলাতে হবে। এইডস, এর কি হবে? সি। তাহলে বোঝা যাচ্ছে একেরটা হয়ে যাবে কি? সি। জেনিটাল হারপিস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস হয়ে যাবে এ। ক্লামাইডিয়াসিস, ক্লামাইডিয়া ট্যাকোমাটিস হয়ে যাবে কি? ডি। ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস হয়ে যাবে বি। গুরুত্বপূর্ণ কিন্তু এটা। সিএডিবি, সিএডিবি অপশন দুটি মিলিয়ে এখানে অপশনই দেওয়া নেই, যাই হোক অপশনগুলো ভুল করে দেওয়া হয়নি, তাহলে এখানে উত্তর হবে সিএবিডি। বোঝা যাচ্ছে এর সাথে এ, হ্যাঁ বললাম, যাই হোক এখানে আমি পাশে উত্তর লিখে দিয়েছি। তাহলে একের সাথে সি, একের সাথে হবে সি, দুইয়ের সাথে হবে এ, তিনের সাথে হবে ডি, আর চারের সাথে হবে বি। পরের প্রশ্ন, পুরুষদের পি এবং স্ত্রীদের কিউ নামক এটা সার্জিক্যাল পদ্ধতি। আচ্ছা, চিরস্থায়ী গর্ভনিরোধ। হ্যাঁ, তাহলে কি হবে? পুরুষদের যদি হয় তাহলে সেটা হবে ভ্যাসেক্টমি, আর স্ত্রীদের যদি হয় তাহলে হবে কি? টিউবেক্টমি। তাহলে অপশন এ, পুরুষদের ভ্যাসেক্টমি আর স্ত্রীদের টিউবেক্টমি। যে পদ্ধতিতে 24 সপ্তাহের মধ্যে ভ্রূণ গঠিত হয় তাহলে কি হবে? এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। মনে রাখবো এটা ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত হয়, ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত নিরাপদ। এবার সাধারণত 20 সপ্তাহ পর্যন্ত পারমিশন দেওয়া হয় সর্বাধিক, বিশেষ কন্ডিশনে 24 সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়। এটা কিন্তু বিশেষ কন্ডিশনের কথা বলা হয়েছে। বেশ, যে আধুনিক পদ্ধতির সাহায্যে কিছু, তাহলে কি হবে? এটাই কি বলবো? জেডআইএফটি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। জেডআইএফটি ওটাই জানতে চাইছি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটি ব্যবহৃত হয়, এখানে বানান ভুল আছে, পদ্ধতিটি ব্যবহৃত হয়। তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? অ্যামনিওসেন্টেসিস ভ্রূণের রোগ শনাক্তকরণের জন্য। অ্যামনিওসেন্টেসিস একটা পদ্ধতি যেখানে কি হবে, যার সাহায্যে ভ্রূণের লিঙ্গ পরিবর্তন করা যায়। হ্যাঁ, যার সাহায্যে ভ্রূণের, এটা ভ্রূণ হবে, ভ্রূণ বলা আছে, ক্রোমোজোমীয় অসঙ্গতিকে নির্ধারণ করা যায়। বেশ, যেমন এখানে বলেছিল বংশগত রোগের সংশোধন করা যায় না, শনাক্ত করা যায়। এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কি হবে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তাহলে ধাতু বা প্লাস্টিক নির্মিত গর্ভাশয় জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। রাসায়নিক পদার্থ গুণের সাধারণত পদ্ধতি। ও আচ্ছা, প্রথমটাই হবে। ধাতু বা প্লাস্টিক নির্মিত ডিভাইস যা গর্ভ সঞ্চয় রোধ করে এবং জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। কপারটি, এটা কপার নিঃসরণ করে। শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণু নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস করে কপারটি, কপার নিঃসরণ করে, গতিশীলতাটাকে হ্রাস করে। অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে প্রদত্ত কোন রোগটি শনাক্ত করা যায়? বংশগত রোগগুলোকে শনাক্ত করা যাবে। তাহলে কি হবে? ডাউন সিনড্রোম, কারণ বাকিগুলো বংশগত রোগ নয়। নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? তাহলে এখানে কি হবে? হেপাটাইটিস বি। এবার বংশগতি আণবিক ভিত্তি, প্রদত্ত কোনটি রাইবোনিউক্লিওটাইড নয়? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড মানে ডিএনএ এর অংশ নয়। ডিএনএ এর অংশ নয় কোনটা হবে? এই তো ইউরাসিল মনোফসফেট। বাকি তো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে। 4 গফের A+D = T+C, মোট পিউরিন সমান সমান হয়, তাহলে অপশন সি। তারপর স্তম্ভ মেলাতে বলছি এমআরএনএ, এমআরএনএ প্রোটিন সংশ্লেষের জন্য বার্তা, হ্যাঁ, তাহলে বি হবে 2। বি 2, তার মানে এখানে বোঝা যাচ্ছে কোন কোন অপশন হবে না। এটা হবে না, এটা হবে না, বি 2। আর একটা যে কোনো দেখে নিই, বাকি এক্সপ্লেন করছি না, দেখে নেবে। আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, এটা তো প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোজোম 3।
তাহলে কি হবে, কোনটা 3 দেখলাম, এটা হচ্ছে 3 ব্যাপার। এখন যে BA1 বললাম, আচ্ছা এটা তার মানে এ হবে, এ মানে এটা হবে 2, এটা 2, একটু ভুল করে দিয়েছি, এটা 2 আর বিটা 3 দেখলাম মনে হচ্ছে, মনে পড়ছে না, দেখিনি একবার। এটা 2 এই দুটোতে আছে, বিটা 3, তার মানে অপশন বি হবে অ্যান্সার। এটা 2, বিটা 3, সিটা 1, টিআরএনএ 1। হ্যাঁ, তারপর টিআরএনএ তে অবস্থিত 3টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত অঞ্চল যা এমআরএনএ এর সঙ্গে H2 বন্ড যুক্ত করে। টিআরএনএ অবস্থিত 3টি নিউক্লিওটাইড যা এমআরএনএ এর সঙ্গে টিআরএনএ তে অবস্থিত 3টি নিউক্লিওটাইড গঠিত যা এমআরএনএ এর সঙ্গে H2 বন্ড দ্বারা যুক্ত হয়। হ্যাঁ, নোডক্সাইড অ্যান্টিকোডন। টিআরএনএ তে অবস্থিত 3টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত অঞ্চল যা এমআরএনএ এর সঙ্গে যুক্ত H2 বন্ড দ্বারা যুক্ত হয় তাকে কি বলে, নোডক্সাইড। ডিএনএ প্রতিলিপিকরণে পৃথকীকৃত দুটি ডিএনএ শৃঙ্খলের একতন্ত্রী গঠনের সময় স্থায়িত্ব প্রদান করে। দুটি দ্বিতন্ত্রী শৃঙ্খলের একতন্ত্রী গঠনের স্থায়িত্ব প্রদান কে করে? একতন্ত্রী গঠনের সময় স্থায়িত্ব কে দেবে? তাহলে এসএসবি, দুটো স্ট্র্যান্ডকে আর কাছাকাছি আসতে দেবে না, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। প্রদত্ত কোনটিকে কনবার্গের উৎসেচক বলে? কনবার্গের উৎসেচক বলে ডিএনএ পলিমারেজ 1 কে। এটা কিন্তু 2 নয়, এটা পূর্ণচ্ছেদ দেওয়া আছে, তাহলে এটা কি হবে, ডিএনএ পলিমারেজ 1। পরের প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজ উৎসেচকের কাজ হলো, তাহলে এখানে হেলিকেজ কি করবে? ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে, না মেরামতিতে নয়, হাইড্রোজেন, এই যে ডিএনএ অণুর তন্ত্রী দুটির মধ্যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে ডিএনএ অণুর প্যাঁচ খোলা। ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন উৎসেচক ডিএনএ তন্ত্রীর ওপর নতুন ডিএনএ তন্ত্রীর সংশ্লেষে অংশগ্রহণ করে? রেপ্লিকেশন কোন উৎসেচকটি টেমপ্লেট ডিএনএ তন্ত্রীর ওপর, তাহলে ডিএনএ কি রেপ্লিকেশনের সময়, তাহলে এটা কি হবে, ডিএনএ পলিমারেজ 3। তাহলে এখানে উত্তর হবে অপশন এ, ডিএনএ পলিমারেজ 3। পরের প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের প্রাইমেজ উৎসেচকের ভূমিকা কি? তাহলে প্রাইমার সংশ্লেষ করা, তাহলে টেমপ্লেট ডিএনএ এর ওপর আরএনএ প্রাইমার সংশ্লেষ করা। প্রদত্ত কোনটি আরএনএ প্রাইমারের কাজ? প্রদত্ত ডিএনএ, হ্যাঁ, টেমপ্লেট ডিএনএ এর পরিপূরক N2 বেস যুক্ত নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে নতুন ডিএনএ সংশ্লেষ করা, এটা কার কাজ? আরএনএ প্রাইমারের কাজ। ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং তন্ত্রীতে যে সকল ডিএনএ খণ্ডগুলি বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত তাকে কি বলে? তাকে বলে ওকাজাকি খণ্ডক। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে দশায় রো প্রোটিনের ভূমিকা আছে, তাহলে কোন দশায় হবে? সমাপ্তি দশায়। ইউক্যারিওটিক জিনে অবস্থিত যে নিষ্ক্রিয় নন কোডিং অংশ এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না তাকে বলে, তাকে 1 নম্বর করে না যেটা, তাকে বলবো ইন্ট্রন। তাহলে 1 নম্বরটা ইন্ট্রন আর 2 নম্বরটা এক্সন, তাহলে অপশন বি, আর যেটা করে সেটা এক্সন। প্রদত্ত কোনটি ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য? ট্রান্সক্রিপশন সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম, এটা তো প্রথমটা হচ্ছে না, তার মানে কোনো প্রাইমারের প্রয়োজন হয় না। হ্যাঁ, কোনো প্রাইমারের প্রয়োজন হয় না, একদম ঠিক, ট্রান্সক্রিপশনের সময় কোনো প্রাইমারের প্রয়োজন হয় না। বেশ, তারপর আচ্ছা আচ্ছা, একাধিক উত্তর হতে পারে। তাহলে এবার এই প্রক্রিয়ায় প্রধান উৎসেচক আরএনএ পলিমারেজ, যা আরএনএ সংশ্লেষে সহায়তা হবে, এটাও হবে। আর তারপরে কি বলছে, সংশ্লিষ্ট এমআরএনএ N2 বেসের সজ্জাক্রম নন কোডিং তন্ত্রীর অনুরূপ হয় না, ট্রান্সক্রিপশনে কোডিং তন্ত্রীর অনুরূপ হয়, নন কোডিং এর নয়। তাহলে কি হবে, 2, 3 হচ্ছে সঠিক অ্যান্সার। কি হলো, কিছু গোলমাল হয়ে, আচ্ছা আচ্ছা, ভুলও বলা আছে, তাহলে কি কোনটা কোনটা কি হলো, 2, 3 সঠিক, 1, 4 ভুল। হ্যাঁ, এই তো, তাহলে কি হবে, অপশন এ, 1, 4 ভুল আর 2, 3 সঠিক। পরের প্রশ্ন, এমআরএনএ, আচ্ছা এমআরএনএ তে অবস্থিত 3টি নিউক্লিওটাইড ধরে ট্রিপলেট সংকেত প্রদান করে, সংকেত প্রদান করে জেনেটিক কোড। তাহলে পরপর 3টে থাকবে এমআরএনএ তে, যেটা একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করবে, সেটা জেনেটিক কোড। প্রদত্ত কোনগুলি জেনেটিক কোডের বৈশিষ্ট্য? জেনেটিক কোড ট্রিপলেট, অবশ্যই জেনেটিক কোড সর্বজনীন, তাও বটে, আর যদি অবশ্য, তার মানে কি হবে, উপরের সবগুলি। পরের প্রশ্ন,
প্রদত্তগুলির মধ্যে এটা প্রদত্ত হবে, প্রদত্তগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডের AUG? AUG কি হবে? একদম প্রথম কোডন কি হবে? মিথিওনিন। প্রদত্ত কোনটির সমাপ্তি? তাহলে কি হবে? UAA, UAG, UGA। তাহলে কি হবে? A। তারপর প্রদত্ত কোনটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সঠিক তাৎপর্য? অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব, মাতৃত্ব নিয়ে বংশগত রোগ নির্ধারণ, সবকটি। গ্রিফিথের রূপান্তরণ ভবন পরীক্ষায় কোনটা ব্যবহার করা হয়েছিল? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। বেশ। কোন এনজাইম, এটা ফোন হয়ে গেছে, কি হবে? কোন এনজাইম নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? তাহলে কি হবে? এন্ডোনিউক্লিয়েজ। আচ্ছা, ওরকম তো দেয়নি, তাহলে কি হবে? নিউক্লিয়েজ। তারপর ওকাজাকি খণ্ডকগুলো জুড়তে সাহায্য কে করে? লাইগেজ। ওই জন্য কি বলে? আণবিক আঠা। আর এন্ডোনিউক্লিয়েজ কি বলে? আণবিক কাঁচি। আণবিক। ট্রান্সলেশনের সময় প্রয়োজনীয় আরএনএটা কোনটা? ট্রান্সলেশনের সময় প্রয়োজনীয় সবকটি, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, সবগুলোই কাজে লাগে। টিআরএনএ এর চার্জিং অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত? ট্রান্সলেশন। রিবনো বক্সের নিউক্লিওটাইড সজ্জাক্রমটা কি? 5' to 3' টিটি টিএটিএ এটি। তাহলে অপশন এ। কোয়াসার্বেট হচ্ছে কি? কোয়াসার্বেট হবে ক্লোরাইড জাতীয় পদার্থ। অভিব্যক্তি ও বিবর্তন চলছে। কে প্রথম প্রমাণ করেন জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? তাহলে কি হবে? পাস্তুর। যে সমস্ত অঙ্গ কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তিগত এবং গঠনগতভাবে আলাদা তাদের কি বলবো? কার্যগতভাবে এক হলে তাকে বলবো সমবৃত্তি অঙ্গ। বানান ভুল আছে এগুলো। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো একটা কি হবে? একটা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম একটা প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। তাহলে কি রকম প্রাকৃতিক নির্বাচন? অভিমুখী বা ডিরেকশনাল। একটি পপুলেশনে উপস্থিত সকল সদস্যের সমস্ত জিনের সমষ্টিকে কি বলবো? জিন পুল। প্রাকৃতিক নির্বাচন ছাড়া কোনো দুর্যোগের কারণে ছোট পপুলেশনে একটা জিন ফ্রিকোয়েন্সি বৃহৎ পরিবর্তন তাকে বলবো জেনেটিক ড্রিফট। একে সিওয়েল রাইট এফেক্টও বলে, কারণ বিজ্ঞানী সিওয়েল রাইট এটা আবিষ্কার করেন। ক্রোমোজোম বা জিনের যে আকস্মিক স্থায়ী বংশ পরম্পরায় সঞ্চালনযোগ্য পরিবর্তনের ফলে জীবদেহে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তাকে কি বলবো? তাকে বলবো মিউটেশন বা পরিব্যক্তি। স্বাভাবিক ডিপ্লয়েড কোষে মিউটেশনের ফলে একটি অতিরিক্ত ক্রোমোজোম যদি যুক্ত হয় 2n+1, তাহলে 2n+1 হলে তাকে কি বলবো? ট্রাইজোমি। কোষ বিভাজনকালে ক্রোমাটিডের পৃথকীকরণ বাধাপ্রাপ্ত হলে বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধিকে কি বলবো? এগুলো বলবো অ্যানিউপ্লয়েডি। বেশ। আর তারপরে মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। প্রদত্ত কোন ঘটনা জেনেটিক ড্রিফটের প্রভাবে ঘটে? ফাউন্ডার এফেক্টও ঘটে, বাটলনেক এফেক্টও ঘটে, বিওসি। জীবনের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটিকে উপস্থাপন করেন? তাহলে কে করেন? ওপারিন। ওপারিনের মতবাদ অনুসারে পৃথিবীতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন ছিল না। আর্কিওপ্টেরিক্সের দুটি প্রাণীগোষ্ঠী মিসিং লিঙ্ক কি হবে? রেপটিলিয়া ও অ্যাভিস। এখানে পুরোটা আসেনি, রেপটিলিয়া ও অ্যাভিস। পক্ষী আর সরীসৃপ এর মধ্যে কানেক্টিং লিঙ্ক, মিসিং লিঙ্ক আর কি, কানেক্ট করে, যেগুলো এখন কিন্তু আর্কিওপ্টেরিক্স এখন বেঁচে নেই। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? তাহলে কি হবে? অপসারী বিবর্তন। এই ছিল প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। একটি চ্যাপ্টার এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে বংশগতি। তাহলে তাছাড়া বাকিগুলো এখানে আলোচনা করা আছে, সবাই একবার দেখে নেবে কতগুলো ঠিক ভুল হচ্ছে, যেগুলো সমস্যা আছে অবশ্যই একবার তাড়াতাড়ি রিভিশন দিয়ে নেবে। তো আজকের ক্লাস আপাতত এখানেই শেষ।